মার্কো রুবিওর ছবি আপনাদেরকে দেখাবো। কলকাতা থেকে ভারত সফর শুরু মার্কিন বিদেশ সচিবের। কলকাতা ঘুরে তার দিল্লি রওনা আজ। বাংলায় পালাবদলের পর শস্ত্রে কলকাতায় মার্কো রুবিও। 14 বছর পর কলকাতায় কোনো মার্কিন বিদেশ সচিব। হিলারি ক্লিন্টনের পর এবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও কলকাতায় মাদার হাউসে যান মার্কিন বিদেশ সচিব, চিলড্রেন্স হোমেও যান মার্কিন বিদেশ সচিব। আজ কলকাতা ঘুরে দিল্লিতে মার্কিন বিদেশ সচিব পৌঁছে যাবেন। আজ দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে তার। 2012 সালে কলকাতায় এসেছিলেন, যে কথা আপনাদেরকে বলছিলাম, হিলারি ক্লিন্টন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর 4 দিনের ভারত সফর। প্রথম সফর কলকাতা থেকে শুরু হচ্ছে। আজকে ঠিক সকাল 7টা নাগাদ দমদম এয়ারপোর্টে এসে তিনি পৌঁছন এবং এখান থেকেই কনভয় করে সোজা পৌঁছে যান মাদার হাউসে। তারপর সেখান থেকে চিলড্রেন হাউসে পৌঁছে যান তিনি এবং তারপর ভিক্টোরিয়ায় যাওয়ার কথা রয়েছে তার। রাজ্যে পালাবদল হয়েছে, এখন বিজেপির সরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর প্রথম ভারত সফর এবং এই ভারত সফরের প্রথম কলকাতা সফর বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করছে কূটনৈতিক মহল। নানান বিষয় নিয়ে আলোচনা হতে পারে। রাজ্যে মার্কিন বিনিয়োগের ক্ষেত্রে একটি আলোচনা চলছিল, সেক্ষেত্রে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর কলকাতাতে আসা একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। তবে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তিনি যেমনটা জানিয়েছেন যে প্রথম ভারত সফর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর। কার্যত নানান বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হবে, প্রতিরক্ষা বিষয়ে, প্রযুক্তির বিষয়ে এবং অগ্রগতিও হবে, এমনটাই জানানো হয়েছে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের তরফ থেকে। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। কলকাতা ঘুরে আজই দিল্লিতে মার্কিন বিদেশ সচিব। আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মার্কো রুবিওর। মোদি মার্কো বৈঠকে একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা। তার মধ্যে যেমন থাকতে পারে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, এগুলো নিয়ে আলোচনার সম্ভাবনা। ভারত আমেরিকা সমঝোতা আরও মজবুতে জোর। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কো রুবিওর ভারতে আসাটা অত্যন্ত সিগনিফিকেন্ট। যখন একটা বহির্বিশ্বে আনরেস্ট চলছে, আমরা দেখছি আমেরিকার সঙ্গেও কোথাও গিয়ে ট্যারিফ নিয়ে একটা দর কষাকষি চলছে ভারতের, সেখানে দাঁড়িয়ে এই সফর মার্কো রুবিওর কতটা সিগনিফিকেন্ট? নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মার্কো রুবিওর প্রথমবার ভারত সফর। এমন একটি সময় তিনি সফর করছেন, যেমনটা তুমি বললে, যখন একটা আন্তর্জাতিক পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি রয়েছে, যেখানে এনার্জি ক্রাইসিসের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ভারতের সাথে বাণিজ্যিক ক্ষেত্রেও বেশ কিছু দর কষাকষি চলছে। এবং ভারত সফরের আগেই কিন্তু মার্কো রুবিও একটি স্টেটমেন্ট করে এসেছেন যে ভারত যতটা এনার্জি চায় তারা ভারতকে সেই পরিমাণ এনার্জি বিক্রি করতে তারা প্রস্তুত রয়েছে। ফলে আজকে বেলা 2টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কো রুবিওর যে বৈঠক, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। একেবারেই ভারতের সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তি, সেই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এনার্জি রিলেটেড যে ক্রাইসিস তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে মার্কিন সহযোগিতা কতটা আসে এবং বিশেষত আমেরিকা থেকে ভেনেজুয়েলার যে এনার্জি রিসোর্সেস রয়েছে সেটাকে ইউজ করা এবং সেটাকে ভারতকে বিক্রি করার প্রস্তাবের আগেই দেওয়া হয়েছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সেই আলোচনাটা এগোয় এবং তার পাশাপাশি ডিফেন্স কোঅপারেশন কতটা এগোয় এবং কতটা সেই কথা এগোয়, সেই বিষয়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। তোমার মনে থাকবে যে ইরান এবং আমেরিকার যখন কনফ্লিক্ট চলছে, সেই সময় পাকিস্তান মধ্যস্থতার ভূমিকায় এসেছিল ভারতের পক্ষে এবং যাদের সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই, সেই পরিস্থিতিটা কিন্তু ভারতকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। ফলে মার্কো রুবিওর এই ভিজিট কোথাও একটা গিয়ে সেই ব্যালেন্স আউট করার একটা প্রচেষ্টা আমেরিকার তরফ থেকে, সেটাও মনে করা হচ্ছে। তার কারণ ইন্ডিয়া অ্যাজ এন ইকোনমি এবং ভারতের যে অবস্থান এই মুহূর্তে রয়েছে, সেটাকে কিন্তু ইগনোর করা সম্ভব নয় আমেরিকার পক্ষেও। আজকের এই বৈঠক সেই জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এরপরে কোয়াডেরও মিটিং রয়েছে এবং যেখানে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আগামীকাল একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন মার্কো রুবিও।
বাংলার উন্নয়নে ডাবল ইঞ্জিনের সুফল। গতকালের যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে। এই প্রধানমন্ত্রীর বাসভবনে যে বৈঠক চলে, সেখানে প্রায় 50 মিনিটের বৈঠক হয়। রাজ্যের উন্নয়নের রোডম্যাপ গতকাল তৈরি হয়েছে। রাজ্যে এবার ডাবল ইঞ্জিনের সুফল। দিল্লিতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক, রাজ্যের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। বাংলাকে এগিয়ে নিয়ে যেতে সব রকম সাহায্যের আশ্বাস। সবকা সাথ সবকা বিকাশে অগ্রাধিকার বাংলার। শিল্প ফেরাতেও বাংলার পাশে থাকার বার্তা। অন্যদিকে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু নাড্ডা। বৈঠকে মিলতে পারে বরাদ্দ, আয়ুষ্মান ভারতের বরাদ্দ মিলতে পারে। শুভেন্দু নাড্ডা বৈঠকে মিলতে পারে বরাদ্দ, আয়ুষ্মান ভারতের বরাদ্দ মিলতে পারে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে। আয়ুষ্মান ভারতের বরাদ্দ আজ মিলতে পারে, কারণ আজ জেপি নাড্ডার সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। স্বাস্থ্য খাতে উন্নয়নের জোর। আয়ুষ্মান ভারত বাংলায় তার জন্য কি বরাদ্দ, তার একটা দিশা মিলতে পারে। আজ মিলতে পারে আয়ুষ্মান ভারতের বরাদ্দ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বৈঠক, কি তার আউটকাম জানাতে থাকবো আপনাদের। রাজ্যের পালাবদলের পর পাখির চোখ জাতীয় নিরাপত্তা। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর অনুপ্রবেশ রুখতে সমন্বয়ের বার্তা দিয়েছেন শাহ। तीनों राज्यों के मुख्यमंत्रियों के साथ गृह मंत्रालय में हम एक बैठक भी करने वाले हैं और घुसपैठ की दृष्टि से एक मजबूत सुरक्षा ग्रिड हम बनाने वाले हैं। बंगाल सरकार ने भी जितनी भी भूमि देनी थी वो सारा देने का निर्णय कर चुके हैं, कुछ तो हैंडओवर भी कर दिए। পূর্ব ভারতের নিরাপত্তাকে নিশ্চিত করতে হলে পশ্চিমবঙ্গের সীমান্তকে সুরক্ষিত করতে হবে। কেন্দ্র এবং সীমান্তবর্তী রাজ্যগুলির সমন্বয়ের মাধ্যমেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সফরেই নজরে জাতীয় নিরাপত্তা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন তিনি। শুক্রবার সীমান্ত সুরক্ষার স্বার্থে সমন্বয় নিয়ে বার্তা দেন অমিত শাহ। तीनों राज्यों के मुख्यमंत्रियों के साथ गृह मंत्रालय में हम एक बैठक भी करने वाले हैं और घुसपैठ की दृष्टि से एक मजबूत सुरक्षा ग्रिड हम बनाने वाले हैं। बंगाल सरकार ने भी जितनी भी भूमि देनी थी वो सारा देने का निर्णय कर चुके हैं, कुछ तो हैंडओवर भी कर दिए। हम स्मार्ट बॉर्डर प्रोजेक्ट को लॉन्च कर बांग्लादेश और पाकिस्तान की पूरी सीमा को हम अभेद करेंगे। अब सीमा सुरक्षा बल की जिम्मेदारी है कि हम न केवल सीमाओं की सुरक्षा करें, गांव के पटवारी के साथ हमारा संवाद होना चाहिए, गांव के थाने के साथ हमारा संवाद होना चाहिए, डिस्ट्रिक्ट के कलेक्टर के साथ, डीडीओ के साथ, डिस्ट्रिक्ट एसपी के साथ हमारा संवाद होना चाहिए। कौन नया घुसपैठिया आया है, क्या रूट है, कहां से तस्करी हो रही है, कहां से गौ तस्करी हो रही है, इस सारे रूटों को चून कर बंद करना, समाप्त करना ये बीएसएफ की जिम्मेदारी है। বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর জাতীয় নিরাপত্তার স্বার্থে সমন্বয়ে জোর দিয়েছেন শুভেন্দু অধিকারীও। বর্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পৌরোহিত্যে যে কোঅর্ডিনেশন মিটিং, যাতে বিএসএফ, স্টেট পুলিশ, কাস্টম সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ যেখানে থাকার কথা, একটাও মিটিং হয়নি। এই ধরনের কোঅর্ডিনেশন মিটিং করেছি দার্জিলিং এবং শিলিগুড়িতে, জলপাইগুড়িতে, কোচবিহারে, মালদায়, মুর্শিদাবাদ পিডি, জঙ্গিপুর পিডিতে হয়েছে, নদিয়ার কৃষ্ণনগর পিডি, নর্থ চব্বিশ পরগনা, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে। এটা এখন থেকে প্রতিনিয়ত হবে এবং প্রয়োজনে থানা স্তরে বিএসএফ এর সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক তৈরি করে আমরা আমাদের রাজ্যকে এবং দেশকে সুরক্ষিত করব। পশ্চিমবঙ্গ দেশের সুরক্ষার স্ট্র্যাটেজিক পয়েন্ট। নেপাল, ভুটান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গের সঙ্গে এই তিন দেশেরই সীমান্ত রয়েছে।
তাই দেশের সুরক্ষায় পশ্চিমবঙ্গের সীমান্ত আগাগোড়াই বিশেষ নজরে। এর মধ্যে ভারত এবং বাংলাদেশ দুদেশের মধ্যে সীমান্ত 4142 কিলোমিটার 271 মিটার। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত 2211 কিলোমিটার 847 মিটারের। এর মধ্যে 600 কিলোমিটারে কাঁটাতার নেই। গত কয়েক বছরে বারবারই বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় সরকার অভিযোগ করেছে সীমান্তে কাঁটাতার দিতে জমি পায়নি বিএসএফ, কারণ সহযোগিতা করেনি তৎকালীন তৃণমূল সরকার। 4 মে বাংলায় পালাবদল, ক্ষমতায় এসেছে বিজেপি। সরকার গড়েই ডাবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার কাজ শুরু করে দিয়েছে বিজেপি। 20 মে বিএসএফ এর ডিজি প্রবীণ কুমারের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন থেকেই কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দেয় রাজ্য। 26-এর ভোটের আগে বিজেপি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছিল তাদের লক্ষ্য অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়া। पूरे बंगाल की जनता मांग कर रही है कि महान पश्चिम बंगाल के अंदर अब परिवर्तन होना चाहिए। मोदी जी के नेतृत्व में यहाँ भारतीय जनता पार्टी की सरकार बननी चाहिए। पश्चिम बंगाल की बॉर्डर को सील कर पश्चिम बंगाल और देश भर से घुसपैठियों को चुन चुन कर देश के बाहर निकालना चाहिए। অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না। আমাদের বোনেদের বাচ্চাদেরকে লাভ জিহাদের নামে তুলে নিয়ে চলে যাচ্ছে। আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে, নয়াচরে সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে ফিশারি চালাচ্ছে। এখানে আমাদের দেশে গরিব নেই, তারা ফিশারি লিজ পেতে পারে। 60 লক্ষের বেশি ছেলে বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে। 540 কিলোমিটার মেনা দেননি, যা খুশি হবে, যে খুশি আসবে ঢুকবে। এরপর তো ঘুমাতে মানে রাতে শুতে দেওয়ার জায়গা পাবেন না, যে অবস্থা হচ্ছে জনসংখ্যা। এবং এদের উচ্ছেদ করা দরকার। দেশ আগে, দল অনেক পরে। ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি, ক্ষমতায় এসে লক্ষ্য পূরণ। নিউজ 18 বাংলা। তৃণমূলে গৃহদাহ। কুণাল ঘোষ একটি পোস্ট করেছেন কি কচ্ছপ কাহিনী। সেখানে তিনি কি লিখছেন আজ 23 মে বিশ্ব কচ্ছপ দিবস। কচ্ছপদের ভালো রাখুন, ওরা দীর্ঘদিন বাঁচে, অনেক বয়স পর্যন্ত। তারা যতদিন বাঁচবে সিনিয়রিটিকে সম্মান দিয়ে চলুন, তাদের দেখে শিখুন, খোলসটা ব্যবহার করুন। ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন, খোলসের ভেতর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। বাইরের ঝামেলা একটু কমলে খোলস থেকে বেরোন। আগে মুখ বাড়িয়ে দেখে নিন কোন দিকে হাঁটবেন, তারপর সুবিধে মতো চলুন। বাঘ সিংহদের বয়স কম, ওরা অতটা জানে না। যা শেখার কচ্ছপদের মতো সিনিয়র অভিজ্ঞদের থেকেই শিখুন। দিকে দিকে কচ্ছপ দিবস পালন করুন, কচ্ছপদের সংরক্ষিত রাখুন। কথা বলবো, আবির প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কুণাল ঘোষের এই পোস্ট কতটা ইঙ্গিতপূর্ণ? সমস্ত দিক থেকে ইঙ্গিতপূর্ণ, এবং এটার মধ্যে দিয়ে কার্যত যে পুরনো যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কথাই কার্যতের মধ্যে দিয়ে তিনি পরিষ্কার করতে চেয়েছেন। যদিও সরাসরি তিনি রাজনৈতিক জোটের বিষয়টিকে অস্বীকার করলেও তিনি যে পদে রয়েছেন বা তিনি যে ধরনের বক্তব্য রাজ্যে দেখিয়ে এসছেন, তাতে মনে করা হচ্ছে বিভিন্ন সময় দাঁড়িয়ে যারা পূর্ণলীনের দলের নেতা তারা যেভাবে সরে গিয়েছিলেন বা তাদেরকে যেভাবে দূরে সরিয়ে রাখা হয়েছিল, সেই প্রসঙ্গের কথাই কার্যত এর মধ্যে দিয়ে উল্লেখ করলেন। তুমি জানো যে আরজি করের ঘটনার সময় প্রেক্ষিতে তিনি বারবার ধরে অভিযোগ করে বলেছিলেন যে যারা পুরনো নেতা তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, যারা নতুনরা রয়েছেন তারা বিভিন্ন ধরনের পোস্ট করছিলেন, কিন্তু আসল সময় দাঁড়িয়ে তারা ভেতরে ঢুকেছেন, তারা বাইরে বেরিয়ে রাস্তাতে নেমে তারা আন্দোলন পর্যন্ত করেনি। এমনকি তাদের দলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া তাদের কাছ থেকে পাওয়া যেত না, এবং তারা রাস্তাতে নেমে দলের পাশেও দাঁড়ায়নি। কার্যত সেই প্রসঙ্গের কথাই এর মধ্যে দিয়ে কার্যত কটাক্ষ করে তুলে ধরেছেন। ডেবরার ধৃত তৃণমূল ব্লক সভাপতির আরও কীর্তি ফাঁস। প্রদীপ কর গ্রেফতার হতেই মুখ খুলছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা কি বলছেন? স্থানীয় বাসিন্দাদের গালাগালি, হুমকির অডিও এবার ভাইরাল। অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। সেই ভাইরাল অডিও শুনুন একবার। হ্যালো, হ্যাঁ দাদু বল। তুমি কি সেই বিবেকে রয়েছে, বিবেক দেখে বলছো? বিবেক দেখে ডাকছো কেন? বিবেক ডাকছে বলে? হ্যাঁ, বিবেক মুখার্জি। ওর কথা ছাড় না, বিবেক দে আমাকে কি বলতি জানো? চলবে নি এই সব
আমি তুমি দেখা করো, 40 মিনিটে দেখা করো, ও তোকে বলতিছে? আমাকে কি বলছে? গোটা তার পাড়ার হামিরপুরের লোক খেপে আছে তোমার উপরে। কেন আমার সাথে সাথ কি তাদের? তুই ধর, আমি বিবেক থেকে ফোনটা লাগাচ্ছি। ও আমার কাছে নম্বরটা দে। বিবেকের দালাল, নম্বরটা দে না। চামড়া তুলে দেবো, ঝাঁঝিয়ে পাঠিয়ে দেবো। বাজে কথা বলছিস কেন? ভদ্রলোক ছেলের ভদ্রভাবে কথা বলছিস কেন? বিবেকের দালাল নাকি? বিবেক দেখে তুমি বলবে কেন? কে বিবেক থেকে বলছে? তুমি বলছো কে বলছো? বলতে ডাকি মুখে। চামড়া তুলে দেবো। হ্যাঁ, বাজে কথা বললো। চামড়া তুলে দেবো। হ্যাঁ, বোন বাপ রক্ষা করো। আচ্ছা। বুধবারই প্রদীপ করে সাম্রাজ্যের খবর নিউজ 18 বাংলায় আমরা দেখাই। সাংবাদিককে মারধর হুমকির অভিযোগে বুধবারই গ্রেফতার ধৃত প্রদীপ করের 9 দিনের জেল হেফাজত। টাকা মাটি, মাটি 400 কোটি। আসুন সারদা গার্ডেন দেখাই আপনাদের। সুদীপ্ত সেনের সারদা গার্ডেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে 300 বিঘারও বেশি জমি 2014 সালে বাজেয়াপ্ত করে ইডি। কিন্তু সেই জমি থেকেই মাটি কেটে বিক্রি হয়ে যাচ্ছে। প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে থানায় নালিশ বিজেপি নেতার। টাকা মাটি, আর সেই মাটি বিক্রি করেই প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। বিজেপি নেতার নিশানায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুরো সিন্ডিকেট চলছিল না, এ তো পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পলিটিক্যাল কন্ট্রোল সবই তো অভিষেক ব্যানার্জির। তাহলে বুঝতে পারছেন যে এই যে বিঘা, এই যে মানে আপনার দিঘিগুলো কেটেছে, 60 ফিট 70 ফিট 80 ফিট অব্দি কেটেছে, চিন্তাই করতে পারবেন না। এরকম প্রায় 12-13টা কাটা বাকি এই জমিগুলোতে তাদের বসতি স্থাপন করেছে। আর এই বিল্ডিংগুলো দেখছেন, যেগুলো এখানে সমস্ত বাইরের অ্যান্টি সোসাইটি রাজ করছে, মানে বসবাস করছে। এই মূল কাণ্ডারি হচ্ছে এখানটায় অভিষেক ব্যানার্জি নির্দেশে দিলীপ মণ্ডল এগুলো করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যেই পড়ে বিষ্ণুপুর এলাকাটি। এই বিষ্ণুপুরেই সারদা গার্ডেন জানিয়ে বোমা ফাটালেন বিজেপি নেতা অভিজিৎ দাস। গত লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অভিজিৎ। অভিযোগের কেন্দ্রে এই সারদা গার্ডেন। স্থানীয়দের দাবি এককালের মালিক ছিলেন বিশ্বনাথ অধিকারী। 1993 সালে সারদা গার্ডেনের অন্যতম ডিরেক্টর হন সুদীপ্ত সেন। 6 বছর পর এই সারদা গার্ডেনের মধ্যেই খুন হন সংস্থার মালিক বিশ্বনাথ অধিকারী। এরপর প্রজেক্টের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন সুদীপ্ত সেন। 10 বিঘার সারদা গার্ডেন বেড়ে 300 বিঘায় পরিণত হয়। এই বিষ্ণুপুর থেকেই সারদা কর্তা সুদীপ্ত সেনের উত্থান। যে সারদা কেলেঙ্কারি এককালে দেশ জুড়ে আলোড়ন ফেলে দেয়, সুদীপ্ত সেনের গ্রেপ্তারির পর এই 300 বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। কিন্তু তারপরই হঠাৎ ভুল বদল। সারদা গার্ডেনের নাম বদলে হয়ে যায় জীবিকা ব্যাংকোয়েট অ্যান্ড গার্ডেন্স। অভিযোগ এরপরই শুরু হয় মাটি চুরি। দিনে দুপুরে সবার সামনে জমিতে নামে আর্থ মুভার, মাটি তোলে লরিতে ভরে, মাটি বোঝাই সেই লরি বাইরে চলে যায়। স্থানীয়দের দাবি এত মাটি তোলা হয়েছে যে এই জমিতে 12টা পুকুর তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে সেনবাবুর আমল থেকে, আমাদের সেনবাবু ছিল সুদীপ্ত সেন, তখন থেকেই প্রতি বছর এই কয়েকশো লরি মাটি বিক্রি হয়ে গেল। ওটা বাবু আমি জানি না, গেট দেবার হয় ও ওপারে গেট আছে, ও সব ওই দিকে। আপনি কাউকে জানাননি সোসাইটিকে? ও আমি কি জানো যে রাত্রিরে মাটি চুরি হচ্ছে জানা? আমরা ওদিকে কোনো খবর দেখিনি। এইটা কাটা অনেকদিন আগে হয়েছিল, এবারে ওরা কখন কিরম কাটতো বোঝা যাচ্ছিল না, কিন্তু আমি যখন আসতাম তখন দেখতে পেতাম না। সুদীপ্ত সেনের ওনার ছিল সারদা গার্ডেন। এইরকম ভাবে দিনের রাতে মাটি কেটে নিয়ে চলে যেত না, দিনে কেটে রাতে মাটি কিনে চলে যেত। আসলে কি বলতো, এরা তো বলার কেউ ছিল না, আর জানতাম না, হয়তো আমরা জানতাম যে জমি বিক্রিটা, মানে জমি বিক্রি হয়ে সেই হিসেবে মাটি কাটছে, কিন্তু এইসব নিয়ে কোনো কথাবার্তা হয়নি। বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, এই মাটি চুরির পিছনে জড়িত স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। দুর্নীতির অঙ্ক 400 কোটি টাকার কাছাকাছি। দুজনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা। আমি তো অনেকবার অভিযোগ করেছি, কিছুই করেনি। এডিএমএল আর যিনি রয়েছেন সাদ্দাম কি হোসেন নাকি নাম, ওনাকে আমি নিজের আমার হোয়াটসঅ্যাপে কতবার কমপ্লেন করেছি,
তো একটা পুরো সিন্ডিকেট চলছিল না, এ তো পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পলিটিক্যাল কন্ট্রোল সবই তো অভিষেক ব্যানার্জির। তাহলে বুঝতে পারছেন যে এই যে বিঘা, এই যে মানে আপনার দিঘিগুলো কেটেছে 60 ফিট 70 ফিট 80 ফিট অব্দি কেটেছে, চিন্তাই করতে পারবেন না। এরকম প্রায় 12-13টা কাটা বাকি এই জমিগুলোতে তাদের বসতি স্থাপন করেছে। আর এই বিল্ডিংগুলো দেখছেন, যেগুলো এখানে সমস্ত বাইরের অ্যান্টি সোশ্যাল রাজ করছে, অনেক বসবাস করছে। এই মূল কাণ্ডারি হচ্ছে এখানটায় অভিষেক ব্যানার্জি নির্দেশে দিলীপ মণ্ডল এগুলো করেছে। ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকে খোঁজ নেই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের। তার ছেলে অভিককে গ্রেপ্তার করেছে পুলিশ। কৈলানে দিলীপের প্রাসাদোপম বাড়ি চমকে দিয়েছে সবাইকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দিলীপ মণ্ডল। এবার দুজনের বিরুদ্ধেই 400 কোটির দুর্নীতির অভিযোগ বিজেপি। এই অভিযোগের পরেই তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। কৈলানের সারদা গার্ডেন থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।